আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স লেকচার 3-তে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আব্দুল্লাহ বিন মাজ। উপসহকারী প্রকৌশলী পদের চাকরি পরীক্ষার প্রস্তুতির অংশ হিসাবে মেকানিক্যাল টেকনোলজি, পাওয়ার টেকনোলজি, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি এবং অটোমোবাইল টেকনোলজি শিক্ষার্থীদের জন্য ধারাবাহিক ক্লাস লেকচারের আয়োজনের অংশ হিসাবে ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্সের তৃতীয় লেকচার এটা। এই ধারাবাহিকতায় অন্যান্য সাবজেক্টের স্লাইড লেকচার এসএইচ অফ ড্রিমার্স ফেসবুক পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে ইনশাল্লাহ। তো চলো আমরা ক্লাসটা করে ফেলার চেষ্টা করি। তো আজকে আমরা যা নিয়ে আলোচনা করব, আমাদের আজকের পাঠ হচ্ছে গাণিতিক সমস্যা সমাধান। ঠিক আছে, তো বিভিন্ন প্রসেসের আমরা লাস্ট দুইটা ক্লাসে আমরা একটু জানার চেষ্টা করেছিলাম। গত ক্লাসে আমরা প্রসেস নিয়ে আলোচনা করেছি, সকল প্রসেস নিয়ে। আজকে আমরা প্রসেসের গাণিতিক সমস্যা সমাধান গুলা করব, আর সেই সাথে আমরা এনট্রপি এবং এনথালপি নিয়ে একটু আলোচনা করব। যদিও আমি এনট্রপি এবং এনথালপি নিয়ে আলাদা একটা ক্লাস নিতে চেয়েছিলাম, কিন্তু আমাদের চাকরি পরীক্ষায় সাধারণত এনথালপি এবং এনট্রপি থেকে তেমন প্রশ্ন থাকে না, তো থিওরি হিসাবে অনেক সময় থাকতে পারে। তো আমরা এনথালপি এবং এনট্রপিও একটু পড়ার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। এনট্রপি ও এনথালপি, তোমরা এনথালপি ও এনট্রপি সম্পর্কে থিওরি পড়েছো তোমাদের পলিটেকনিক ইনস্টিটিউটের যে ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স বই ছিল সেখানে, কিন্তু আসলে এর বাস্তবিক যে অ্যাপ্লায়েন্সে, বাস্তবিক যে এর ব্যবহার এবং সেটা সম্পর্কে আমরা অনেকেই না জানা আছি। চলো আমরা একটু জেনে নেই। তো এটা হচ্ছে বইয়ের যে থিওরিতে যে সংজ্ঞা দেওয়া আছে সেটা আমরা আলোচনা করব। এনট্রপি হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়ায় কোনো বস্তুর যে তাপীয় ধর্ম স্থির থাকে তাকে এনট্রপি বলে। আচ্ছা, রুদ্ধতাপ প্রক্রিয়ায় কোনো বস্তুর যে তাপীয় ধর্ম স্থির থাকে তাকে এনট্রপি বলে। দেখো, আমরা একটা বিষয় জানি যে রুদ্ধতাপ প্রক্রিয়ায় কি থাকে বলতো, তাপ স্থানান্তর অর্থাৎ তাপ সরবরাহ কিন্তু কি থাকে, তাপের আদান প্রদান হয় না, সেখানে তাপ স্থির থাকে। কিন্তু তাপমাত্রা কিন্তু স্থির থাকে না। তাপমাত্রা কি হয় বলতো, তাপমাত্রা পরিবর্তন হয় কিন্তু। তো তাপমাত্রা যেহেতু পরিবর্তন হয়, সেখানে একটা তাপীয় ধর্ম আর কি স্থির থাকে। তো এনট্রপিটা এভাবে বললে আসলে বোঝাবোভাবে মানে ক্লিয়ারলি বোঝা যায় না। এনট্রপির আরও যদি তোমাদের একটু ব্রিফলি আমি বলার চেষ্টা করি, তাহলে একটা জিনিস বোঝো তোমরা যে এনট্রপি হচ্ছে কোনো কিছুর বলতে পারো যে বিচ্ছিন্নতা, হ্যাঁ, অন কাইন্ড অফ, যে মনে করো কোনো একটা বস্তুর অণু, কোনো সেটা গ্যাস হতে পারে বা সাপোজ কোনো সলিড বস্তুই হতে পারে, বা মনে করো সাপোজ হোয়াট এভার একটা সাবস্ট্যান্স যার অণু পরমাণু সমূহ যত বেশি বিক্ষিপ্ত তার এনট্রপি তত বেশি, তাহলে তোমরা একটা জিনিস বুঝছো অবশ্যই, যে যখন কোনো মৌল বা কোনো বস্তু যাই হোক যেটা কঠিন অবস্থায় থাকে, তখন তার অণু পরমাণুগুলো কীভাবে থাকে বলো তো? হ্যাঁ ভাইয়া, তার অণু পরমাণুগুলা ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন বল তখন অনেক বেশি কাজ করে, যার ফলে তারা আঁটোসাঁটো অবস্থায় থাকে এবং সলিড অবস্থায় থাকতে পারে। কিন্তু যখন এতে কিছু তাপ দেওয়া হয়, মনে করো একটা পাত্রে যদি একটু বরফের খণ্ড থাকে, হ্যাঁ, তো এই বরফের খণ্ড যতক্ষণ থাকবে তখন কি, এই যে দেখো পানির অণুগুলো কি আছে বলতো, এখানে আঁটোসাঁটো অবস্থায় থেকে কি কঠিন অবস্থা ধারণ করে বরফে পরিণত হয়েছিল। তো এখানে একটা ক্যান্ডেলের মাধ্যমে যদি তুমি তাপ দাও, ঠিক আছে, তো তাপ দিলে দেখা যাচ্ছে মনে করো এখান থেকে কি হবে বলতো, এই বরফটা গলে যেয়ে আলটিমেটলি পানিতে রূপান্তরিত হবে প্রথমে, তাই না? তো তাপ নেওয়ার ফলে যে পানিতে রূপান্তরিত হলো, আসলে এর অণু পরমাণুগুলো কি হলো বলতো, কঠিন অবস্থার চাইতে আরেকটু বিক্ষিপ্ত হলো, বুঝতে পারছো? আর যখন আরও তাপ দেওয়া হবে, এটা যখন গ্যাসিয়াস ফর্মে যাবে, তখন কি হবে বলতো, এর অণু পরমাণুগুলো অনেক বেশি ছোটাছুটি করবে, ঠিক আছে? ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন তখন অনেকটাই কমে যাবে, বলতে পারো যে একেবারে নেগলিজিবল টাইপের পর্যায়ে চলে যাবে, হ্যাঁ, এরকম ছড়িয়ে ছিটিয়ে পড়বে। তাহলে বোঝা গেল কঠিন অবস্থায় কোনো বস্তুর এনট্রপি কম থাকে, তাই না? আর যত হবে তোমার এক কথা লিকুইড থেকে গ্যাসিয়াস ফর্মে যাবে, বা সেটা যত বেশি তাপ দেওয়া হবে তার উপরে, তার অণু পরমাণু সমূহ তত বেশি বিক্ষিপ্ত হবে। তো এই হচ্ছে আমাদের এনট্রপি। এর আরও কিছু বাস্তবিক ব্যবহার আছে, আমি তোমাদের বলছি, চলো একটু থিওরি পড়ি। অন্য কথায়, খুব ক্ষুদ্র ক্ষুদ্র সময়ে কোনো প্রবাহী কর্তৃক গৃহীত বা বর্জিত তাপকে এর স্থির গড় পরম তাপমাত্রা দিয়ে ভাগ করলে যে রাশি পাওয়া যায় তাকে এনট্রপি বা এনট্রপির পরিবর্তন বলে। এর একক হচ্ছে কিলোজুল পার ডিগ্রি কেলভিন।
এখানে আর একটু লেখা আছে যে এই মহাবিশ্বের এন্ট্রপি সর্বদা বৃদ্ধি পাচ্ছে। যে কোনো সিস্টেম বা প্রক্রিয়ায় কাজ সম্পাদিত হতে হলে কিছু তাপ, ঘর্ষণ, বিকিরণ সহ অন্য কারণে প্রকৃতিতে সঞ্চিত থাকে। এই শক্তিসমূহ প্রতিনিয়ত তাপ শক্তিতে পরিণত হয়ে প্রকৃতিতে সংযুক্ত হচ্ছে, ফলে তাপের পার্থক্য কমে যাচ্ছে। আচ্ছা, তোমরা কি একটা বিষয় কি জানো কি না, আমাদের পৃথিবীর তাপমাত্রা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়তেছে, ঠিক আছে? এই যে এন্ট্রপি সর্বদা বৃদ্ধি পাচ্ছে, পৃথিবীর যে এন্ট্রপি বাড়ছে, হ্যাঁ, সেটা হলো তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাওয়ার কারণে কি হচ্ছে বলো তো? আমরা কিন্তু তাপীয় সমতার দিকে চলে যাচ্ছি, মানে এটাকে শক্তির বিপর্যয় বলা হয়। যদিও শক্তি সংরক্ষণ সূত্র অনুসারে আমরা কি জানি যে শক্তির কোনো ধ্বংস বা ইয়ে নেই, মানে যা শুধু ফর্মের পরিবর্তন করা যায় মাত্র। কিন্তু আসলে এই যে মনে করো তুমি যখন শক্তি রূপান্তর করতে যাও তখন কি হয় বলো তো? কিছুটা তোমার তাপ, ঘর্ষণ, বিকিরণ, হাবিজাবি নানান কারণে কি হয়, লস হয়, সিস্টেম লস হয় আমাদের। এগুলো কি করে, এগুলো কোথায় থাকে? এগুলো প্রকৃতিতে সঞ্চিত থাকে এবং এগুলা তাপে পরিণত হয়, মানে তাপ প্রকৃতির সাথে তাপের সাথে মিশে যায়। কেন বলো তো? দেখো, আমরা থার্মোডাইনামিক্সের জিরোথ ল শিখছিলাম না, যে একটি দুইটা বস্তু কি করে, সে আরও একটি বস্তুর সাথে তাপীয় সমতায় থাকতে চায়। তো সকল বস্তু তাপীয় সমতায় থাকতে চায়। যখন আমি প্রকৃতিতে কিছু তাপ, এই যে ঘর্ষণ বিকিরণের মাধ্যমে চলে যায়, তখন এইটা কি হয় বলতো? এটা প্রকৃতির তাপের সাথে মিশে যায় এবং তখন প্রকৃতির তাপের সাথে যেহেতু মিশে যাবে, যদি আমরা হিট ইঞ্জিনের কথা বলি, আমরা যে ইঞ্জিনের ভিতর কাজ সম্পাদন করি সেখানে কি তাপমাত্রা অনেক বেশি থাকে, প্রকৃতির তাপমাত্রা কম থাকে, তাই প্রকৃতিতে তাপমাত্রা কি করে, রিজেক্ট করে দেয়। কিন্তু এই প্রকৃতির তাপমাত্রা কি হবে বলতো? এই প্রকৃতির তাপমাত্রা যখন আস্তে আস্তে বেড়ে যাবে, বেড়ে যাবে, এমন একটা সময় আসবে যখন তোমার তখন কি তাপের আর কোনো পার্থক্য থাকবে না। তো সেটাই হবে মহাবিপর্যয়। আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছে যে পৃথিবী একটা সময় পর ধ্বংস হয়ে যাবে। তো তারই একটা প্রমাণ বলতে পারো যে এন্ট্রপি যে আমাদের বৃদ্ধি পাচ্ছে, এই এন্ট্রপি বৃদ্ধির কারণে পৃথিবী কি একটা মহা বলতে পারো যে অবস্থার দিকে যাচ্ছে, যা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সেটা এখান থেকে বোঝা যায়। তো আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। যদিও এটা ঘটবেই ঘটবে অবশ্যই, আমরা তো আল্লাহর কাছ থেকে পানা চাই যে আল্লাহ আমাদের যেন ভয়াবহ অবস্থার সম্মুখীন না করেন। যাই হোক, তো আমরা সামনের দিকে আর একটু আগানোর চেষ্টা করি। তারপরে দেখো এনথালপি, কোনো প্রবাহের প্রবাহজনিত কাজ ও অন্তর্নিহিত শক্তির যোগফলকে এনথালপি বলে। এর একক হচ্ছে কিলোজুল পার কিলো ক্যালোরি। আচ্ছা, আরেকটা কথা তোমাদের বলি, এই যে এই এনট্রপির, এটা কিন্তু তোমার তাপগতীয় চলক, যেমন আমাদের স্বাধীন যেসব চলকসমূহ আছে, যে প্রেশার, ভলিউম, টেম্পারেচার, এইগুলার মতো কিন্তু এটাকে স্বাধীনভাবে প্রকাশ করা যায় না, বুঝতে পারছো? এগুলাকে কোনো তাপগতীয় চলক দিয়ে প্রকাশ করা যায় না, এর কোনো তাপগতীয় চলক নেই। সাধারণত ম্যাথমেটিক্যাল টার্মে এর সিগনিফিকেন্টটা একটু, মানে ম্যাথ করার সময় এর সিগনিফিকেন্টটা হিসাব করে বের করতে হয়, ঠিক আছে? কিন্তু এটা স্বাধীন চলক সমূহের মতো করে ডিফাইন করা যায় না। তো এটাই ছিল এনট্রপি। আর এনথালপি তো তোমরা পড়লাই, কোনো প্রবাহের প্রবাহজনিত কাজ ও অন্তর্নিহিত শক্তির যোগফলকে এনথালপি বলে। একক কিলোজুল পার কিলো ক্যালোরি। আচ্ছা, পলিট্রপিক প্রসেস, আমি সকল প্রসেস নিয়ে আলোচনা করেছিলাম, তো পলিট্রপিক প্রসেস একটু বাদ ছিল। যদিও তোমরা সকল প্রসেস সম্পর্কে যখন জানছো, পলিট্রপিক প্রসেস তোমাদের অটোমেটিক হয়ে গেছে। তারপরে তোমাদের আমি নতুন করে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব, তারপরে ম্যাথ সলিউশনে যাব। পলিট্রপিক প্রসেসকে সাধারণ সূত্র বলা হয় কারণ এটি সকল প্রসেসই ফিট। এই প্রসেসের একটি সমীকরণের মাধ্যমে সকল প্রসেসকে প্রকাশ করা যায়। আচ্ছা, এই কথা দিয়ে কি বললো দেখো, আমরা ভাইয়া যেগুলো পড়েছি, সমচাপ, সময়তন, সমতাপ, রুদ্ধতাপ, 4টা প্রসেস পড়েছি না আমরা? এই 4টা প্রসেসকে একটা সাধারণ সমীকরণের মাধ্যমেই প্রকাশ করা যায়, আর সেটা হচ্ছে পলিট্রপিক প্রসেস। পলিট্রপিক প্রসেসের সাধারণ সমীকরণ, বুঝতে পারছো? তো পলিট্রপিক প্রসেসের আবার এখানে দেখো আমি আরেকটা বিষয় লিখছি যে এটি সকল প্রসেসই ফিট। তুমি যদি এই প্রসেসটা একটু বুঝো সুন্দর করে, তাহলে তুমি সকল প্রসেস ইজিলি, তোমার জন্য আরও বুঝতে সুবিধা হবে আর কি। বলতে পারো যে যেমন আলু কি হয় বলো তো, সকল তরকারিতেই ফিট হয়ে যায়, সকল তরকারিতেই দেওয়া যায়। তো এই পলিট্রপিক প্রসেসের যে তোমার সমীকরণটা, এটা ওয়ান কাইন্ড অফ ওইরকম যে সব কিছুতেই ফিট সে। তো এই যে এই সূত্রটা হচ্ছে পিভি পাওয়ার এন সমান কনস্ট্যান্ট, ঠিক আছে? এটাই হচ্ছে পলিট্রপিক ইকুয়েশন। আচ্ছা, তারপরে এই এনটা কি বলতো ভাইয়া? এনটা হচ্ছে পলিট্রপিক ইন্ডেক্স, ঠিক আছে? এই এন এর ভ্যালু 0 সমান অথবা 0 থেকে বড় হতে পারে, আবার কি হতে পারে, ইনফিনিটির সমান অথবা ইনফিনিটির চাইতে বড় হতে পারে। আচ্ছা, না, আসলে বড় হতে পারে না, এটা এভাবে দেয়া হয়েছে, এটা আসলে ওই পর্যন্ত যায় না আর কি, ইনফিনিটি পর্যন্ত হইলেই হয় আর কি। যাই হোক, তো
দেখো এখানে আমরা এখানে একটা গ্রাফ দেখানোর চেষ্টা করেছি, একটা মানে পিভি ডায়াগ্রাম অন কাইন্ড অফ বলতে পারো। তো এখান দিয়ে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আমরা যে এই যে পলিট্রপিক ইকুয়েশনটা এখানে দেখেছি যে পিভি পাওয়ার এন সমান কনস্ট্যান্ট, এই ইকুয়েশনটা দিয়ে কিন্তু তুমি সকল প্রসেসকে কি বলতে পারবা, বর্ণনা করতে পারবা বা সকল প্রসেস বুঝতে পারবা। দেখো এখানে পিভি পাওয়ার এন, এখানে যখন আমার কনস্ট্যান্ট প্রেশার প্রসেস হবে তখন কি বলো তো, এই যে এন সমান 0। দেখো তো এই যে যখন স্ট্রেট লাইন হয় তখন কি হয় ভাইয়া বলো তো, সেটা 0 ডিগ্রি হয় না? তোমরা ম্যাথমেটিক্যাল টার্মে করছো কিন্তু অন কাইন্ড অফ। আচ্ছা যাই হোক, তো এইটা যখন 0 হবে, এন এর মান যখন 0 হবে, তখন এখানে যদি আমরা 0 বসাই দিই ভাইয়া, তাহলে কি হয় বলো তো, এখানে যদি 0 বসাই তাহলে হবে যে পিভি পাওয়ার 0। তাহলে ভি পাওয়ার 0 মানে কি বলো তো, সামথিং পাওয়ার 0 মানে কিন্তু 1, ঠিক আছে? যদি সামথিং পাওয়ার 0 হয় সেটার অর্থ 1 হয়, তাহলে পিভি পাওয়ার 0 সমান কি, এখানে পি হয়। যেহেতু ভি পাওয়ার 0 সমান 1, তাহলে 1 ইন্টু পি সমান পি, তাহলে এখানে কি কনস্ট্যান্ট পি, ঠিক আছে? তাহলে এটা কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। তারপরে আইসোথার্মাল, যখন এন সমান 1 হবে ভাইয়া, তখন দেখো এই যে পিভি পাওয়ার এন, তাহলে এখানে 1 হয়ে গেল। এখানে 1 যদি হয় তাহলে এখন কি লেখা যায়, যে পিভি সমান কনস্ট্যান্ট। এটাই আইসোথার্মাল প্রসেস। কিভাবে দেখো ভাইয়া, আমরা হচ্ছে বয়েল এবং চার্লসের সূত্র অ্যাডজাস্ট করছিলাম না? অ্যাডজাস্ট করে আমরা কি লিখছিলাম বলো তো, আমরা বলছিলাম যে P1 V1 ভাগ T1 সমান সমান কি বলছিলাম, P2 V2 ভাগ T2, তাই না? P2 V2 ভাগ T2 মনে করো লেখা, যাই হোক তোমরা একটু বুঝে নাও। P2 V2 ভাগ T2। এখানে যদি ভাইয়া দেখো, এখানে যদি আমি যদি বলি যে এই এখান থেকে আইসোথার্মাল প্রসেস, তাহলে কি লিখতে হবে আমার, আলটিমেটলি টিটা কনস্ট্যান্ট করতে হবে, তাই না? টিটা কনস্ট্যান্ট করলে কি থাকে বলো তো ভাইয়া, P1 V1 সমান P2 V2। দেখো এখানে সেটাই আছে, এই যে পিভি সমান কনস্ট্যান্ট, এটার অর্থ হলো P1 V1 সমান P2 V2 সমান পিচের ভিতরে হটেভার এভাবে চলতেই থাকবে। এরপর হচ্ছে পলিট্রপিক প্রসেসে, যে দেখো এখানে দেওয়া রয়েছে যে গামার মান এন এর থেকে বেশি হবে এবং এন এর মান 1 এর থেকে বেশি হবে। আচ্ছা এরপর আমরা অ্যাডিয়াবেটিক প্রসেসটা দেখব, বা আইসেন্ট্রপিক, তোমরা যেটা বলো যে রিভার্সিবল অ্যাডিয়াবেটিকও বলতে পারো। আইসেন্ট্রপিক প্রসেসটা বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া ভাইয়া, সেটা যদি আমরা লিখি যে এন সমান গামা, এখানে কি হবে, গামা সমান এন অথবা এন সমান গামা। তো এটাতে সমান কি লেখা যায়, পিভি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট। এটাই হচ্ছে আইসেন্ট্রপিক প্রসেস, বুঝতে পারছো? তো আরেকটা আছে দেখো ভাইয়া, এখানে এন এর মান যখন ইনফিনিটি হবে, এন এর মান যখন ইনফিনিটি, এই যে স্ট্রেট লাইনটা, এন এর মান যখন ইনফিনিটি হবে তখন কি হবে ভাইয়া, দেখো তখন হবে এন সমান যদি ইনফিনিটি হয়, দেন পিভি পাওয়ার ইনফিনিটি সমান, এটাতে বলছে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। আচ্ছা এখানে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস কেন বললো, চলো আমরা এটা একটু বুঝি যে পিভি পাওয়ার ইনফিনিটি থেকে কীভাবে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস আসলো। দেখো এখানে কিন্তু আসলে পি কনস্ট্যান্ট, ডিটেল তোমরা বুঝতে পারছো, এটা একটু বুঝে নাও এখান থেকে। তো পিভি পাওয়ার তোমার ইনফিনিটি, এটা থেকে আমরা কি লিখতে পারি, P1 V1 ইনফিনিটি সমান P2 V2 পাওয়ার ইনফিনিটি, এটা লিখতে পারি না? হ্যাঁ লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা আবার এটাও লিখতে পারি V2 ভাগ V1, যা শুধু ইনফিনিটিটা P এর উপরে কি করে দিছি, ভাগ করে দিছি, মানে পাওয়ারের উপরে ভাগ করে দিছি। দেখো 1 বাই আকারে চলে গেছে এই পাশে। তাহলে এখানে কি হয়ে যাবে ভাইয়া বলো তো, এটা এই 1 বাই ইনফিনিটি মানে কি বলো তো, 1 বাই ইনফিনিটি মানে 0 কিন্তু আলটিমেটলি, অর্থাৎ সামথিং ভাগ ইনফিনিটি মানে 0, মানে এত বড় একটা সংখ্যা ইনফিনিটি, এটা কোনো অসংজ্ঞায়িত মান, এটা দিয়ে ভাগ করলে 0 হয়ে যাবে, ঠিক আছে? তো কোনো কিছু পাওয়ার 0 মানে 1, এটা একটু আগে পড়িয়েছি। তাহলে আমরা লিখতে পারি কি, যে V2 সমান V1। এটা হলো কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। হ্যাঁ চলো আমরা একটু ম্যাথের সূত্রটা দেখে নিই, তারপরে আমরা সলিউশনের দিকে যাব ইনশাল্লাহ। তো থামো, আমি পেনের কালারটা একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, গাণিতিক সমস্যাগুলির সমাধান ও সূত্রসমূহ। দেখো ভাইয়া, আমি তোমাদের পড়িয়েছি, যদিও আগের ক্লাসে লেকচারে আমি তোমাদের সূত্রগুলো দেখিয়েছি, কিন্তু এখানে আমি একটা পেজে নিয়ে আসার চেষ্টা করেছি। আমি এইভাবে সূত্রগুলো মনে রাখার চেষ্টা করতাম, তোমরা এইভাবে এখান থেকে তুলে নিতে পারো। আর যদি সূত্রের ভিতরে কোনো ভুল থাকে অবশ্যই আমাকে জানাবা, অনেক সময় টাইপিং মিস্টেক হতে পারে আর কি। যাই হোক, তো কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, দেখো কনস্ট্যান্ট ভলিউম প্রসেস আমরা কি জানছিলাম, ওই যে বয়েল চার্লসের সূত্র থেকে, যা শুধু P1 V1 ভাগ T1 সমান P2 V2 ভাগ T2, এখান থেকে V1 আর V2 যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটা লেখা যায়, তাই না ভাইয়া? এটা কিন্তু লেখা যায়। তারপরে দেখো W সমান 0 কেন দিছি বলো তো, ওয়ার্ক ডান। আমরা থার্মোডাইনামিক্সের ফার্স্ট রিলেশনে থেকে আমরা জানছিলাম, মানে ফার্স্ট ইকুয়েশন থেকে জানছিলাম, যে প্রথম সূত্র থেকে জানছিলাম আর কি, দুঃখিত, যে the amount of heat is given to a system is equal to the sum of the increase of the internal energy of the system and external work done, তাই না? তাই শিখছিলাম। তো সেখান থেকে যেটা শিখছি আমরা,
দেখো ওইখানকার সূত্রটা আলটিমেটলি হচ্ছে যেটা, সেখান থেকে আমরা তার একটা অংশ হচ্ছে কাজ। তো যদি ভলিউম কম বেশি না হয়, অর্থাৎ বস্তুর অবস্থার যদি পরিবর্তন যদি না হয়, মনে করো হচ্ছে এটা ক্লোজ ভ্যাসেল, হ্যাঁ এই যে একটা ভ্যাসেল, এখানে মনে করো কিছু একটা মোমবাতির সাহায্যে তাপ দেওয়া হচ্ছে, ঠিক আছে, এটা মোমবাতির সাহায্যে তাপ দেওয়া হচ্ছে। তাপ দিলে কি হবে বলো তো, এর ভলিউম যদি ফিক্সড হয়, ভলিউম যদি না বাড়ে, ভলিউম না বাড়লে কি কি বাড়বে বলো তো ভাইয়া, চাপ বাড়বে, তাপমাত্রা বাড়বে, তাই না? ভিতরে যে অণুগুলো আছে সেগুলো যখন এখান থেকে তাপ দেওয়া হবে, এর ভিতরে তাপটা বাড়বে, আর কি হবে, এই অণুগুলো ছোটাছুটি করবে, তাই না? অনেকগুলো ছোটাছুটি করবে, কিন্তু কাজ সম্পাদিত হচ্ছে না। তো যেহেতু কাজ সম্পাদিত হচ্ছে না, তাহলে কি হবে বলো তো ভাইয়া, এই প্রসেসে, কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে অন্তর্নিহিত শক্তিরা সবচেয়ে বেশি বৃদ্ধি পাবে, তাই না ভাইয়া? অর্থাৎ তুমি যে হিট সাপ্লাই করলা পুরোটাই অন্তর্নিহিত শক্তিতে কি হয়েছে, পরিবর্তন হয়েছে। তো কিছুটাই কাজ সম্পাদিত হয়নি। থার্মোডাইনামিক্সের ফার্স্ট রিলেশন অনুযায়ী আমরা কি জানি, যে এই প্রথম সূত্র অনুযায়ী আমরা কি জানি, যে ওই যে কিছুটা কাজ করবে এবং কিছুটা শক্তি, অন্তর্নিহিত শক্তি বৃদ্ধি করবে। তো যেহেতু আমার কোনো কাজ হচ্ছে না, তাহলে অন্তর্নিহিত শক্তি বৃদ্ধির পরিমাণটা বেশি। সেটা কিভাবে, ওই যে ডাব্লিউ সমান 0, তাই ডেল কিউ সমান সমান ডেল ইউ, এটা আমরা লিখতে পারি ভাইয়া, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, অন্তর্নিহিত শক্তির পরিবর্তন কত, ডেল ইউ সমান এমসিভি টি2 - টি1, তোমরা এটা মুখস্থ করে ফেলো। আর সিভি কি তোমাদের তো দেখিয়েছি আগে যদিও। আচ্ছা যাই হোক, তারপরে এখানে তো এটা বুঝছোই, এনথালপির ফর্মুলা হচ্ছে এটা। আচ্ছা, এরপর কনস্ট্যান্ট প্রেশার প্রসেস বা আইসোবারিক প্রসেস, যখন আমরা কনস্ট্যান্ট প্রেশার প্রসেসে যাব আর কি, তখন যেটা হবে কি বলতো, কি হবে P1 V1 ভাগ T1 সমান P2 V2 ভাগ T2, এখানে শুধু P কনস্ট্যান্ট, তাহলে এটা থাকে V1 ভাগ T1 সমান V2 ভাগ T2। এখানে W সমান সমান P ইন্টু ডেল ভি দিছি, ডেল ভি অর্থাৎ V2 ভাগ V2 মাইনাস V1, অর্থাৎ তুমি প্রাথমিক আয়তন এবং শেষ আয়তন, মনে করো এরকম একটা তুমি চিত্র আঁকলা, মনে করো এটা স্ট্রেট লাইন, হ্যাঁ তোমরা একটু বুঝে নিও। দেখো এটা যদি তোমার এটা 1 এটা 2 দিলাম, মানে এদিকে হলো ভলিউম বাড়তেছে, বুঝতে পারছো, ভি, এদিকে হলো পি। তো এরকম যদি হয়, তাহলে এটা হলো 1 নম্বর অবস্থা, 2 নম্বর অবস্থা। তো দেখো আলটিমেটলি কি বাড়ছে বলো তো ভাইয়া, ভলিউম বাড়ছে, কিন্তু দেখো প্রেশারটা কেমন, তো কনস্ট্যান্ট, প্রেশারটা এখানেই ছিল। তো প্রেশারটা কত ছিল, মনে করো সাপোজ 2 বার ছিল, তো এখানেই কনস্ট্যান্ট আছে, এটা হলো কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। তাহলে কনস্ট্যান্ট ভলিউম, এই কনস্ট্যান্ট প্রেশার প্রসেস, কনস্ট্যান্ট প্রেশার প্রসেসে কি কি পরিবর্তন হবে ভাইয়া, তাপগতীয় চলক, ভলিউম এবং তাপমাত্রা পরিবর্তন হবে। তো এখানে দিয়েছি, তারপর হচ্ছে দেখো এখানে ওয়ার্ক ডানের সূত্র দিয়েছি, যে ডাব্লিউ সমান পি ডেল ভি। তো পি ডেল ভি অর্থাৎ আমি তোমাদের তো বললাম যে V2 মাইনাস V1, এটা সমান আমরা কি লিখতে পারি, ওই যে পিভি সমান এমআরটি, তো ওখান থেকে আমরা এমআরটি 2 - T1 লিখছি, ডেল ইউ এর মান লিখছি, আর এখানে হিট সাপ্লাই কত, ডাব্লিউ প্লাস ডেল ইউ, এটা ওই যে থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র থেকে আমরা আর কি ওইটাই কি হুবহু এখানে লিখে দেওয়া হয়েছে। তারপরে এটা তো বুঝছোই। তারপর আইসোথার্মাল প্রসেস, স্থিরতা প্রক্রিয়া, স্থিরতা প্রক্রিয়ায় যা শুধু এখানে কি হয়েছে বলো তো ভাইয়া, এখানে P1 V1 সমান সমান P2 V2 দিছি। তো এটা কেন দিছি বুঝছো তোমরা অবশ্যই, হ্যাঁ এটা তোমরা বুঝছো যে যা শুধু টেম্পারেচার কনস্ট্যান্ট, তাই এটা দিছি। তো এরপর এই যে আইসোথার্মাল প্রসেসের কাজের যে সূত্রটা, এটা ড্রাইভ করে আনা হয়েছে, তোমাদের লাস্ট ক্লাসে দেখাইছি আর কি। তো এটা মুখস্থ করে ফেলো। আচ্ছা, আর আইসোথার্মাল প্রসেসে অন্তর্নিহিত শক্তির পরিবর্তন 0, যেহেতু তাপমাত্রা পরিবর্তন হবে না, তাপমাত্রার সাথে অন্তর্নিহিত শক্তির কি বলতো ভাইয়া, এটা সম্পর্ক আছে। তো তাপমাত্রা যেহেতু পরিবর্তন হবে না, তার জন্য এটা কি হবে বলো, এটা 0 হবে। আচ্ছা, তাপমাত্রার সাথে কীরকম সম্পর্ক, ধরো তুমি তুমি কি করলা, তুমি একটা গ্যাসের ভিতরে একটা, মনে করো সাপোজ পানির ভিতরে তুমি কিছু তাপ দিলা, তাপ দেওয়ার ফলে কি হলো, কিছুটা বাষ্পে পরিণত হলো, বাষ্পে পরিণত হয়ে, আগে পানি ছিল এখন বাষ্পে পরিণত হওয়ার কারণে কি হয়েছে বলতো ভাইয়া, ভলিউমটা কিন্তু বাড়ছে। তো ভলিউম বাড়াটাকে আমরা কাজ হিসেবে ধরতেছি, যে ভলিউম বাড়ছে, কাজ হয়েছে, স্মরণ হয়েছে ওখানে একটু জায়গা, তো কাজ হলো। কিন্তু এদিকে দেখো ভিতরে যে পানিটা থাকবে তার কিন্তু তাপমাত্রা অলরেডি বেড়ে গেছে, তাই না ভাইয়া, তাপমাত্রা বেড়ে গেছিলো। তো ওইটা ছিল তোমার তাপমাত্রা বাড়ার কারণে কি হয়েছিল, অন্তর্নিহিত শক্তি কিন্তু বেড়ে গেছিলো, অর্থাৎ তাপমাত্রা বাড়ার সাথে, মানে তাপমাত্রার সাথে অন্তর্নিহিত শক্তি সমানুপাতিক কিন্তু ভাইয়া, হ্যাঁ। তো এখানে যেহেতু তাপমাত্রাটা স্থির, তাই অন্তর্নিহিত শক্তির পরিবর্তন 0। তো আমরা হিট সাপ্লাই এখন কি লিখতে পারি, ডেল কিউ সমান সমান শুধু ডাব্লিউ লিখতে পারি, কেননা বলো তো ভাইয়া, এখানে ডেল ইউ এর মান কিন্তু 0, তাই না, ডেল ইউ এর মান 0। তো এই ডেল ইউ এর মান যেহেতু 0, তাই আমরা একবারে শুধু ডেল কিউ সমান ডাব্লিউ লিখে দিছি। এনথালপি, এখানে চেঞ্জ ইন এনথালপি 0 আইসোথার্মাল প্রসেসে, ঠিক আছে।
এরপর দেখো এখানে যে প্রসেসটা আছে যে আইসেন্ট্রপিক অর অ্যাডিয়াবেটিক প্রসেস। তো অ্যাডিয়াবেটিক প্রসেসটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে একটা এই যে তোমার তাপগতীয় যে চলকসমূহ আছে, এই চলক তিনটাকে আমি একটা সূত্রের মাধ্যমে আনার চেষ্টা করেছি। তোমরা এই সূত্রটা সুন্দর করে একটু বুঝে নিও, এই সূত্রটা একটু পড়ে নিও, ঠিক আছে। তো এই যে পিভি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট, এখান থেকে সবগুলো ড্রাইভ করে আনা যাবে আর কি। তারপর দেখো ভাই এখানে ডাব্লিউ যে দিছি এটা কাজের সূত্র, এটা হলো এক্সপানশনের ক্ষেত্রে আর এটা হলো কম্প্রেশনের ক্ষেত্রে, ঠিক আছে। তো এক্সপানশনের ক্ষেত্রে কি হবে, এই যে এক্সপানশনের ক্ষেত্রে দেখো এখানে 1 মাইনাস গামা ছিল, যখন কম্প্রেশন হবে তখন কি হবে বলো তো। আমরা ডিজেল একটু পরে শিখবো সাইকেল অধ্যায়ে যে ইনশাল্লাহ। দেখো এটা হলো ডিজেল সাইকেলের পিভি ডায়াগ্রাম, ঠিক আছে। তো দেখো এই যখন এই দিকে আসবে তখন ভাইয়া এটা হচ্ছে এক্সপানশন, ঠিক আছে। মনে করো এটা হলো 2 নম্বর থেকে 3 নম্বরে আসবে, তখন এটা হলো এক্সপানশন হচ্ছে। আর এটা হলো 4 থেকে যখন এই দিকে যাবে এটা 1 মনে করো, তখন কি হবে ভাইয়া 4 থেকে 1-এ যাওয়ার সময় তখন কি হবে বলো। 4 থেকে 1-এ যখন যাবে তখন এটা কম্প্রেশন হবে, ঠিক আছে। তো কম্প্রেশন হওয়ার সময় যা শুধু দেখো এখানে একটা মাইনাস চলে আসবে, সেটাকে আমরা মাইনাসটাকে আর কি রিমুভ করার জন্য আমরা যা শুধু কি করছি, এই যে এই গামাটাকে কি চেঞ্জ করে দিছি, মানে এক কথা 1 মাইনাস গামা ছিল, এটা গামা মাইনাস 1 করে দিয়েছি, যাতে এটা প্লাস ভ্যালু থাকে আর কি, পজিটিভ ভ্যালু থাকে। আচ্ছা, আইসোথার্মাল প্রসেসে, আইসোএন্ট্রপিক প্রসেসে দেখো এই যে অন্তর্নিহিত শক্তি বাড়বে, সেটার মান ডেল সমান এমসিভি টি2 মাইনাস টি1। এখানে যদিও তোমার মানে তাপের আদান প্রদান কোনোভাবে হয় না, কিন্তু তাপমাত্রাটা স্থির থাকে না, অর্থাৎ তাপগতীয় চলক তিনটাই কিন্তু একসাথে পরিবর্তন হয়, বুঝতে পারছো। এইটা একমাত্র প্রসেস যেখানে তিনটা চলকই পরিবর্তন হয়, অন্য সব প্রসেসে কি তিনটা চলক কিন্তু একসাথে পরিবর্তন হয় না। তো এখানে একটা ধর্ম স্থির থাকে, সেটা হলো ডেল কিউ সমান 0, হিট সাপ্লাই 0 থাকে আইসেন্ট্রপিক প্রসেসে। এখানে তোমাদের ভাই আর একটা জিনিসও বোঝায়, এই যে আইসেন্ট্রপিক প্রসেস এটা কিন্তু খুব দ্রুত সংগঠিত হয়। তো দ্রুত সংগঠিত হওয়ার কারণেও কিন্তু তাপটা স্থির থাকতে পারে। যদি তোমাকে বলি যে একটা মোমবাতি মনে করো তুমি রাখছো, এই মোমবাতির উপরে মনে করো সাপোজ তুমি তোমার হাত হচ্ছে মনে করো মোমবাতিটা জ্বলতেছে, তো অনেক সময় আমরা এমন করি না যে ছাত্র অবস্থায় যে মোমবাতির উপর দিয়ে হাতটা এরকম খুব দ্রুত তুমি সরাচ্ছ নিয়ে যাচ্ছ। তো এভাবে দ্রুত নিয়ে গেলে কি হবে বলো তো। দ্রুত নিয়ে গেলে তুমি হাতেই হালকা একটু হয়তো তাপ অনুভূত হতে পারে, কিন্তু তোমার হাতে কিছুই হবে না কিন্তু, তাই না। কিন্তু তুমি যদি কিছুক্ষণ রেখে দাও মোমবাতির উপরে, তাহলে তোমার হাতটা কিন্তু পুড়ে যাবে। তাহলে বোঝা গেল যে যখন তুমি দ্রুত নিয়ে যাচ্ছ, যার কারণে কি হচ্ছে না বলো তো ভাইয়া, তাপের আদান প্রদান কিন্তু হচ্ছে না, অর্থাৎ তোমার হাত তাপ শোষণ করতে পারছে না, তাই না। আর সে মোমবাতি কি করতে পারছে না, তাপটা তোমার প্রতি রিজেক্ট করতে পারতেছে না দ্রুত হওয়ার কারণে। তো এই কারণে কি থাকছে, তাপটা কিন্তু স্থির থাকছে অন কাইন্ড অফ। তো আইসেন্ট্রপিক প্রসেসটা হলো এরকমই, যে এখানে তাপ সরবরাহটা কি 0। আচ্ছা, আইসেন্ট্রপিক প্রসেস ইজ এনথালপি এইচ সমান এমসিপি টি2 মাইনাস টি1। তো এরপর পলিট্রপিক প্রসেস, এই অ্যাডিয়াবেটিক প্রসেস আর পলিট্রপিক প্রসেস, বা মানে বলতে পারো আইসেন্ট্রপিক প্রসেস আর পলিট্রপিক প্রসেস প্রায় সেম, যা শুধু তোমার সূত্রটা একটু আলাদা আছে, আর এখানে হচ্ছে তোমার হিট সাপ্লাইয়ের ফর্মুলাটা একটু আলাদা, তোমরা এটা দেখে নিও। তো চলো আমরা সামনের দিকে আগাই। তো প্রথমে আমরা গাণিতিক সমস্যার সমায়তন প্রক্রিয়া দিয়ে শুরু করব, অর্থাৎ সহজ দিয়ে শুরু করব। হ্যাঁ, তো সহজ দিয়ে শুরু করতে হলে মনে করো সমায়তনে কী হবে বলো তো ভাইয়া, এই যে এরকম গ্রাফটা হবে, অর্থাৎ এর ভলিউমের কোনো পরিবর্তন হবে না। মনে করো প্রেশার এখানে এরকম বাড়তেছে, ঠিক আছে, এদিকে প্রেশার বাড়তেছে মনে করো 1 2 3 এইভাবে, এই যে এটা মনে করো 2 বার, এটা মনে করো 1.5 বার, ঠিক আছে, এভাবে মনে করো বাড়তেছে। আর ভলিউম কোন দিকে, এদিকে দেখো ভলিউম এটা কনস্ট্যান্ট, ঠিক আছে, এটা বাড়তেছে না। তো ভাইয়া এই যে ভলিউম যেহেতু বাড়তেছে না, এটা কি বলতো, এটা সমায়তন প্রক্রিয়া। তো সমায়তন প্রক্রিয়া দেখো এখানে একটা ম্যাথ আমরা দিচ্ছি। তো কোনো ম্যাথ সলিউশনের ক্ষেত্রে চাকরি পরীক্ষার জন্য তোমাদের যেটা বলি, কোনো ম্যাথ যদি তোমরা চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করো, কোনো ম্যাথ আসলে সেটা অবশ্যই প্রথমে ভালোভাবে পড়বা, ভালোভাবে পড়ে জানার চেষ্টা করবা কি চাচ্ছে, তারপরে তুমি ডাটাটা লিখে ফেলবা, ডাটাটা একপাশে লিখে ফেলবা সুন্দর করে, তারপরে তুমি এক্সিকিউট করবা যে আমি কোন সূত্রটা ফেলাইলে খুব দ্রুত অঙ্কটা হবে, ঠিক আছে। তো প্রথমে দেখো আমরা অঙ্কটা পড়ি। এখানে বলছে যে 0.568 মিটার কিউব ধারণ ক্ষমতার একটি অক্সিজেন প্রকোষ্ঠের প্রাথমিক ও চূড়ান্ত চাপ যথাক্রমে 13.6 বার এবং 21 বার। তাপ স্থানান্তরের পরিমাণ ও কাজের পরিমাণ বের করো, সিভি এবং আর এর মান দেওয়া আছে। আচ্ছা ভাইয়া, তাহলে এখানে আমরা কি বুঝলাম বলো তো। এখানে দেখো আমরা যদি একটু আইডেন্টিফাই করি ডাটা কি দেওয়া আছে। একটা বদ্ধ অক্সিজেন প্রকোষ্ঠ, সেটার এখানে দেখো ভলিউম দেওয়া আছে, হ্যাঁ, আর প্রাথমিক এবং
কি দেওয়া আছে, প্রাথমিক এবং চূড়ান্ত চাপ দেওয়া আছে। প্রাথমিক এবং চূড়ান্ত চাপ দেওয়া আছে। এখানে বলছে তাপ স্থানান্তরের পরিমাণ, অর্থাৎ কতটুকু হিট সাপ্লাই হয়েছে সেটার পরিমাণ বের করতে বলছে, আর কাজের পরিমাণ বের করতে বলছে। তো প্রথমে একটা জিনিস বলছে, এই যে দেখো প্রকোষ্ঠ, এটা কি প্রকোষ্ঠ হচ্ছে কিন্তু এটা ক্লোজ ভ্যাসেল, ঠিক আছে, এটা ক্লোজ ভ্যাসেল। তো ক্লোজ ভ্যাসেলে কি হয় না বলো তো ভাইয়া, তুমি প্রথমে দেখো আইডেন্টিফাই করো, এই যে কাজ চাইছে, কাজ কিন্তু জিরো, কাজ কিন্তু কি জিরো, তাই না? আরটা কি তাপ স্থানান্তরের পরিমাণ চাইছে, অর্থাৎ হিট সাপ্লাই চাইছে। আমরা একটা সূত্র জানি না, থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র অনুযায়ী কি জানি, যে ওই যে দ্য অ্যামাউন্ট অফ হিট ইজ গিভেন টু এ সিস্টেম ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য ইনক্রিজ অফ দ্য ইন্টারনাল এনার্জি অফ দ্য সিস্টেম এন্ড এক্সটার্নাল ওয়ার্ক ডান। অর্থাৎ তুমি যে পরিমাণ তাপ দিবা তার কিছু অংশ কাজে পরিণত হবে, বাকিটা কি অন্তর্নিহিত শক্তি বৃদ্ধি করবে। তো যেহেতু এটা সমায়তন প্রক্রিয়া, তাহলে এখানে কি হবে ভাইয়া বলো তো, এখানে কাজের পরিমাণ জিরো। তো কাজের পরিমাণ যদি জিরো হয় তাহলে তাপ স্থানান্তরের পরিমাণ কি হবে বলো তো, তাপ স্থানান্তরের পরিমাণ এই ডেল কিউ সমান হবে হলো ডেল ইউ। তাহলে আমরা বুঝলাম যে এখান থেকে আমাদের আলটিমেটলি শুধু বের করা লাগবে ডেল ইউ এর মান। ডেল ইউ বের করলে আমাদের এই অঙ্কটা হয়ে যাবে, তাহলে সব কিছু আমরা বের করে ফেলতে পারবো। তাহলে ডেল ইউ এর জন্য আমাদের কি কি লাগবে ভাইয়া বলো তো, দেখো এই ডেল ইউ এর জন্য আমাদের লাগবে হচ্ছে তাপমাত্রা পার্থক্য দুইটা লাগবে, অর্থাৎ T1 এবং T2 লাগবে। আর একটা বিষয় আমাদের কি লাগবে, আমাদের কিন্তু ভরটা জানা লাগবে, mCv T2 - T1 না। তো দেখো এখানে আমাদের এখানে কিন্তু আমাদের ইয়েটা দেওয়া নাই, ভরটা দেওয়া নাই। যেহেতু ভরটা দেওয়া নাই, আমাদের তাপমাত্রাও জানা নাই, তাহলে আমরা একটাকে ধরে নেব, আমরা ভরটাকে আপাতত ধরে নেব 1 কেজি, এবং পরবর্তীতে আমরা যখন কিউ বের করব তখন আমরা লিখে দিব যে প্রতি কেজিতে আর কি এতটুকু। তো চলো তাহলে আমরা ধরে নিই আগে, আমরা প্রথমে যেটা করবা সলিউশন দেওয়ার পরে আমরা এটা ধরে নিব। ডাটাগুলো এপাশে লিখে ফেলা হয়েছে, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস W = 0, এটা তোমরা জানো। এখানে আমি ডাটাগুলো লেখার চেষ্টা করেছি। এরপর দেখো এখানে আমি ধরে নিয়েছি m = 1 কেজি। এরপরে আমরা নর্মাল যে সূত্র জানি, যে বয়েল-সালজের সূত্র থেকে সমন্বয় করে যে P1V1 = mRT1, তাই জানি না ভাইয়া? হ্যাঁ, এখান থেকে আমরা T1টা বের করে ফেললাম। T1 হচ্ছে 2971 ডিগ্রি কেলভিন আসবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা কি করব, আমরা কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের যে সূত্র জানি, যে P1/T1 = P2/T2, তাই জানি না ভাইয়া? হ্যাঁ, এটা থেকে আমরা T2 বের করে ফেলবো, T2টা বের করে ফেলবো। তাহলে আমার কত আসলো, 4587.7 ডিগ্রি কেলভিন। তো আমার টেম্পারেচার দুইটা কিন্তু বের হয়ে গেছে ভাইয়া। এখন আমার আমরা সূত্র কি জানতাম বলো তো, এই যে এখানে আমার তো কিউ চাওয়া হয়েছে যদিও, কিন্তু আমার আলটিমেটলি শুধু প্রয়োজন ডেল ইউ। তাহলে ডেল ইউ সমান আমরা কি জানি, যে mCv, তারপরে কি জানি ভাইয়া, T2 - T1। একটু কষ্ট স্বীকার করো, আমি খুব শীঘ্রই আর একটু উন্নত প্রযুক্তিতে যাওয়ার চেষ্টা করব, যাতে এভাবে না লিখতে হয়, দুঃখিত। তো দেখো এখানে আমরা এখন m জানি, cv জানি, এই cv যে ডাটা দেওয়া আছে এখানে T2 T1 জানি, তাহলে আমরা তার শুধু কিউটা বের করে ফেলবো। তাহলে ডেল কিউ সমান কি লিখলাম ভাইয়া আমরা, ডেল ইউ সমান এই যে ডেল কিউ, বা এখানে ডেল দেওয়া হয়নি, ডেল দিয়ে নিবা তোমরা। ডেল কিউ সমান mCv T2 - T1, যা শুধু এখানে ডাটা বসাই দিয়েছি। দেখো এখানে m এর ভ্যালুটা আমি বসাইছিলাম কত, 1 বসানোর প্রয়োজন নাই এখানে, এজন্য দেইনি। লাস্ট টাইম একটা জিনিস লিখে দিয়েছি, দেখো এত যেটা হয়েছে এটা গুণ করে যে 1063.78 কিলো জুল পার কেজি, ওই যে মান দেওয়া ছিল না, তার জন্য আমি দিয়ে দিচ্ছি যে 1 কেজি ধরে নিয়েছিলাম, সেটার জন্য যে প্রতি কেজিতে আর কি এত। আর যদি ভর দেওয়া থাকতো, মনে করো সাপোজ 1.5 কেজি দেওয়া থাকতো, তাহলে আমি কি, বা 1 কেজি দেওয়া থাকতো, তাহলে এই কেজিটা আমি দিতাম না এভাবে, ঠিক আছে। তো এই ছিল সমায়োজন প্রক্রিয়ার প্রথম অঙ্ক। যদিও প্রসেস থেকে তেমন ম্যাথ থাকে না, তারপরে আমি অঙ্কটা করানোর চেষ্টা করলাম, এটা খুবই সহজ ম্যাথ। তো চলো আমরা সমচাপ প্রক্রিয়া একটা ম্যাথ সলিউশন করার চেষ্টা করি। তো এখানে সেম, আমরা আগে ম্যাথটা পড়বো সুন্দর করে, আর কী কী চাচ্ছে তারপর আমরা একটু হিসাব করব। প্রথমে বলছে 8 কেজি/সেন্টিমিটার স্কোয়ার স্থির চাপে এবং 190 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.5 মিটার কিউব গ্যাস এবং এত 290 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত কি করা হলো, সম্প্রসারিত করা হলো। সম্প্রসারিত করছে, তাই না? মনে করো যে স্থির চাপে, চাপটা প্রথমে বলছে স্থির, মনে করো চাপটা স্থির দিলাম, এতে সম্প্রসারণ হয়েছে। সম্প্রসারিত হইলে তাপ সরবরাহ ইন্টারনাল এনার্জি কাজ বের করো। তো যখন সম্প্রসারণ হবে তখন কি হবে বলো তো ভাইয়া, সম্প্রসারণ যেহেতু হয়েছে, সম্প্রসারণ হওয়ার ফলে কিন্তু আমার আসলে মনে করো এক্সপান্ড করবে, তাই না? ওর কিটা এক্সপান্ড করবে বলো তো, ভলিউমটা এক্সপান্ড করবে, ঠিক আছে। তো চলো আমরা
এখান থেকে যা শুধু আমরা একটু বোঝার চেষ্টা করি যে এটা আমাদের হলো চাপের মানটা দেওয়া আছে যেটা স্থির, প্রাথমিক তাপমাত্রা এটা দেওয়া আছে এবং চূড়ান্ত তাপমাত্রা এটা দেওয়া আছে। আয়তন দেখো এখানে একটা দেওয়া আছে, এটা কি প্রাথমিক আয়তন। আচ্ছা, তাপমাত্রা মতো সম্প্রসারিত করলো, তাহলে V2 কিন্তু দেওয়া নাই। এখন আমার তাপ সরবরাহ কিউ এর মান চাইছে, তারপরে ইন্টারনাল এনার্জি পরিবর্তন মানে ডেল ইউ চাইছে, এটা হলো ডেল কিউ। আর কি কাজ ওয়ার্ক ডান চাইছে, এখানে আমার সিভির মান দেওয়া আছে। আচ্ছা, এটা সিপি, ঠিক আছে, এখানে দুইটা হয়ে গেছে, এটা সিপি। যাই হোক, সিপির মান দেওয়া আছে এবং সিভির মান দেওয়া আছে। দেখো কিলো ক্যালোরি পার কেজিতে দেওয়া আছে, ডিগ্রি কেলভিন। তো আমরা এখান থেকে প্রথমে যেটা করব, দেখো প্রথমে আমাদের এখানে এম এর মান দেওয়া নাই, যেহেতু ভর দেওয়া নাই, আমার সব ডাটা আছে, আমি এমটাকে বের করে নেব। প্রেশার জানি, প্রাথমিক তাপমাত্রা জানি, আয়তন জানি, তাহলে আমি আগে এমটা বের করে নেব। তো আগে ডাটাগুলো লিখে ফেলো ওই পাশে। দেখো এখানে আমি চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে দুইটা আমাদের যে ভলিউম, প্রাথমিক ভলিউম হলো V1, চূড়ান্ত ভলিউম V2। তো এই V1 এর মান দেওয়া আছে, কোনটা দেওয়া আছে বলো তো ভাইয়া, এই যে 0.5, এটা হলো প্রাথমিক ভলিউম, ঠিক আছে, এটা প্রাথমিক ভলিউম। চূড়ান্ত ভলিউম এখনো দেওয়া নাই। আর এই যে চাপ, তো মনে করো দেখো এখানে চাপের মানটাও দেওয়া আছে। আচ্ছা, তাপমাত্রা পার্থক্য দুইটা দেওয়া আছে আমার। তো আমি ডাটাটা আর কি লিখি, পি এর মানতে দিয়ে দিচ্ছি এখানে যে 8 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তো দেখো ভাইয়া, আমরা কোনো ম্যাথ সলিউশন করতে গেলে অবশ্যই সেটা চেষ্টা করব এসআই ইউনিটে করার। এসআই ইউনিটে করলে অনেক সুবিধা আছে, যদি এখন বইয়ে যত ধরনের ম্যাথ থাকে সবগুলো তোমার এসআই ইউনিটে দেওয়া থাকে, ঠিক আছে। তো আমরা এসআই ইউনিটি ম্যাথগুলো সলিউশন করার চেষ্টা করব। তো এই কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এই চ্যাপ্টারে আমরা যদি এসআইতে নিয়ে যেতে চাই, তাহলে কি করতে হবে বলো তো, এটার সাথে যা শুধু অভিকর্ষ ত্বরণ দিয়ে গুণ দিছি, গুণ দেওয়ার পরে এত কিলো নিউটন, আর এই যে সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ার বানানোর জন্য 10^4 দিয়ে গুণ দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এটা আর কি গেল প্রেশারের মানটা। তারপর টেম্পারেচার যা শুধু ডিগ্রি কেলভিনে নিয়ে আসছি, এই 190 সাথে 273 দিয়ে যোগ দেওয়া হয়েছে। সিভির মান দেখো, আচ্ছা এটা সিপি দুই জায়গায় হয়ে গেছে, দুঃখিত। সিপির মান দেখো 0.24 কিলো ক্যালোরি পার কেজি। তো এইটারে যদি আমরা কিলো জুল বানাইতে চাই, এসআইতে নিয়ে আসতে চাই, তাহলে কি করতে হবে বলো তো, এই 0.24 এর সাথে কি দিয়ে গুণ দিতে হবে, এটার সাথে গুণ দিতে হবে 4.2 দিয়ে। কি দিয়ে? 4.2। কেন বলো তো, আমরা জানি 1 কিলো ক্যালোরি সমান 4.2 কিলো জুল, তাই না? তো 4.2 দিয়ে গুণ দিলেই হয়ে যাবে আর কি। তারপরে আমরা এখানে আর এর মানটা বের করে নিব। আর এর মানটা কিভাবে বের করব, এই যে সিপি মাইনাস সিবি সমান আর। আচ্ছা, আর কেন আমাদের লাগবে বলো তো, আর আমাদের লাগবে যখন আমরা এই যে কাজ বের করতে যাব, তখন আমাদের আরটা লাগবে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা সামনের দিকে আগাই, তো প্রথমে আমরা কি লিখতে পারি, এম জানার জন্য ওই যে বয়েল-চার্লসের সূত্র অনুসারে পিভি সমান এমআরটি। এখান থেকে দেখো যা শুধু এম এর মানটা বের করে নিবা, যে P1 V1 সমান এমআরটি1, এগুলো মনে করো P1 V1 সমান এমআরটি1। তো এখান থেকে যা শুধু ডাটাগুলো বসাবা, ডাটাগুলো বসালেই তোমাদের এমটা পেয়ে যাবা যে 2.88 কেজি। এরপরে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, অন্তর্নিহিত শক্তির পরিবর্তন, এই যে যেটা চাইছে, ডেলিউ সময় আমরা কি জানি, এমসিভি T2 - T1, তাই না? তো যা শুধু ডাটা বসাই দাও, ওই যে এম এর মান 2.88, সিভির মান কত ভাইয়া 0.17 না, এই যে 0.17। এটার সাথে কি, এটা কিলো ক্যালোরিতে আছে, আমরা কিলো জুলে নিয়ে যাবো, এই জন্য 4.2 দিয়ে গুণ দিছি, আর এই যে তাপমাত্রা পার্থক্যটা লিখে দিছি, তাহলে কত হয়েছে 205.632 কিলো জুল। আচ্ছা, তোমাদের একটা বিষয় বলি, যখন তোমরা এসআই ইউনিটের ইউনিট লিখবা, তো এই যে জুল কখনো ছোট হাতের মানে ক্যাপিটাল লেটারে না দিয়ে স্মলার লেটারে দিবা না, ঠিক আছে। এটা সব সময় ক্যাপিটাল লেটারে হবে, এটা মাথায় রেখো, নাহলে কিন্তু ভুল হবে। আচ্ছা, ওয়ার্ক ডান সমান কি আমরা জানি, দেখো এখানে আমার ভলিউম যদি আমি বের করতে পারতাম, আমার সব ডাটা ছিল, চলকগুলোর মান দেওয়া ছিল, আমি V2 বের করে ফেলতে পারতাম, কিন্তু যেহেতু আমার এই ডাটাতেই হয়ে যাচ্ছে, তাই আমার আর V2 বের করার দরকার নাই। আমরা কি জানি, W সমান ওই যে P × V2 - V1, তাই জানি না, P × V2 - V1, V2 মাইনাস মনে করো V1। তো এইটাকে যদি আমরা গুণ করি, তাহলে কি হয় বলো তো, মনে করো P2 V2 - P1 V1, আমি তো লিখতেই পারি, কারণ P1 সমান P2। তাহলে P2 V2 সমান কি লেখা যায়, MRT2 - MRT1। সেখান থেকে যা শুধু MR কমন নেওয়া হয়েছে, তাহলে এই সূত্রটা চলে আসছে। এখানে ডাটা বসায় দিছো, এই যে আর এর মান 0.07, এটার সাথে দেখো এই যে 0.07, এটা কি কিলো ক্যালোরি পার কেজিতে আছে, এটা যা শুধু কিলো জুলে নিয়ে যাওয়ার জন্য 4.2 দিয়ে গুণ দিছো। আর তাপমাত্রা পার্থক্যটা আমি একবার এখানে দিয়ে দিচ্ছি, T2 - T1 সমান কত, যে 563 - 463 সমান 100। তাহলে এখানে কত আসছে দেখো, 84.67 কিলো জুল। তারপর হচ্ছে ডেল কিউ সমান W + ডেল ইউ,
এটা জানো তোমরা, হিট সাপ্লাই জাস্ট দুইটা যোগ করে দেওয়া হলে এই যে এত কিলো জুল অ্যান্সার। এটা সমচাপ প্রক্রিয়াটা ইম্পর্টেন্ট। সাধারণত যদি ম্যাথ থাকে তাহলে সমচাপ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া থেকে ম্যাথ থাকতে পারে। দেখো এখানে আমি একটা প্র্যাকটিস দিছি, যদিও এই সামান্য দু একটা প্র্যাকটিস আসলে সাফিসিয়েন্ট না, তোমাদের অনেক ম্যাথ প্র্যাকটিস করা দরকার। তো এখানে আসলে একটা ক্লাসে এতগুলো করানো সম্ভব না, তো আমি চেষ্টা করছি তোমাদের সাম্যক ধারণা দেওয়ার, এবং তোমরা যদি এই ফান্ডামেন্টাল বিষয়গুলো বোঝো আশা করি তোমাদের সামনের পথ চলা অনেক মসৃণ হবে। তো দেখো এখানে আরেকটা ম্যাথ যেটা দিচ্ছি আমি একটু পড়ার চেষ্টা করি। 0.5 মিটার কিউবের গ্যাস, তারপর কি বলছে ভাইয়া, দেখো 10 বার চাপে, 10 বার সমচাপে, এখানে কি আমার চাপটা কনস্ট্যান্ট, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি সিলিন্ডারের মধ্যে সম্প্রসারিত হয়ে 1.2 মিটার কিউব আয়তন প্রাপ্ত হলো। তো মনে করো এখানে যদি আমি ফিগারটা এরকম ড্র করি তাহলে কি হবে বলো তো, এই যে এরকম মনে করো, এটা হচ্ছে V1, এটা V2। দেখো V1 ও V2 দেওয়া আছে, এই দেখো এটা হলো V1, এটা কি বলতো ভাইয়া, এটা V2। এখন এটা কি P এর মান, এই যে মনে করো এই বরাবর P, ঠিক আছে, এটা হলো P। এখন বলছে তাপ সরবরাহ, মানে আমার ডেল কিউ আছে, ইন্টারনাল এনার্জি ডেল ইউ আছে, আরটা কি কাজ বের করতে বলছে, তাহলে আবার ডাব্লিউ এর মান চাইছে। তো এখানে আমার মান দেওয়া আছে, দুঃখিত এখানেও সমস্যা। আচ্ছা সিপির মান দেওয়া আছে, দেখো 1.005 কিলোজুল পার কেজি ডিগ্রি কেলভিন, সিপির মান দেওয়া আছে এটা। তো দেখো ভাইয়া এখানে আমরা যদি বের করতে চাই, তো আমাদের দেখো এখানে কি কি ডাটা দেওয়া আছে, এখানে দেখো প্রাথমিক তাপমাত্রাও দেওয়া আছে, তো আমার আয়তন দেওয়া আছে, প্রাথমিক আয়তন, চূড়ান্ত আয়তন দেওয়া আছে, প্রেসারের মান দেওয়া আছে, মানে আমার কাজ কিন্তু অলরেডি বের হয়ে গেছে। কাজের জন্য এই তিনটা প্রয়োজন, তাই না ভাইয়া, P ইন্টু V2 মাইনাস V1। তাহলে তোমরা ওয়ার্ক ডানটা এখান থেকে পেয়ে যাবে না, ওয়ার্ক ডানটা এখান থেকে পেয়ে যাবা যে P ইন্টু V2 মাইনাস V1, এখান থেকে যা শুধু ডাটা বসাবা তাহলে কি শেষ। দেখো এখানে 10 বার আছে। আচ্ছা বারটা কি ভাইয়া, বারটা কি তোমরা যদিও জানো, তারপরে আমি একটু বলছি, এখানে 10 বার আছে, তাই না ভাইয়া। তো 1 বার, এটা একটা চাপের একক, 1 বার সমান 100 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে ভাইয়া। তাহলে যা শুধু 10 বার সমান কত, এই যে 100 দিয়ে গুণ দিয়ে দিবা তাহলেই হয়ে যাবে। আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি এই এসআই ইউনিটে নিয়ে আসবা, বারকে প্রথমে তুমি কিলো নিউটন পার মিটার স্কোয়ারে নিয়ে আসবা গুণ করে, তারপরে যা শুধু এখানে ডাটা বসাই দিবা, তাহলে কি আসবে, আসবে কিলো জুল, ঠিক আছে, এত কিলো জুল অ্যান্সার। তারপরে আমরা ইন্টারনাল এনার্জি বের করব। দেখো ভাইয়া ইন্টারনাল এনার্জি বের করার জন্য আমাদের কি কি লাগবে, আমাদের ভর লাগবে, প্রথমে এম লাগবে, আর একটা জিনিস কি লাগবে, সিভি। সিভির মান তো জানি, T2 মাইনাস T1। দেখো এখানে T1 আছে কিন্তু T2 নাই, তাহলে আমার আলটিমেটলি এম আর T2টা বের করা লাগবে। তো প্রথমে আমরা ওই যে বয়েল-চার্লসের সূত্র অনুযায়ী কি বের করতে পারি, যে পিভি সমান এমআরটি, তাই লিখতে পারি না, হ্যাঁ। যে তাহলে আমরা লিখতে পারি P1 V1 সমান এমআরটি T1। এখানে যা শুধু মান বসাবা, মান বসিয়ে দিলে প্রথমে দেখো এম এর মানটা পেয়ে যাবো, যেহেতু তুমি টি জানো, আর জানো, সব জানো। আর যেহেতু এখনো জানো না, এটা জেনে নিবা। কিভাবে জানবা, ওই যে সিপি মাইনাস সিভি সমান আর, সিপি মাইনাস সিভি, এটা বিয়োগ দিবা, বিয়োগ দিলে আর এর মান পেয়ে যাবা। তাহলে আর এর মান যখন পেয়ে যাবা তখন যা শুধু এখানে ডাটা বসাই দিলে এম পেয়ে যাবা, ঠিক আছে। যদি এম পেয়ে যাও তারপরে কি বের করে ফেলবা, এম পেয়ে গেলে তখন T2টা বের করে ফেলবা। T2 কোন ফর্মুলাতে বের করবা, এটা কোন প্রসেস ভাইয়া, এটা সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়ায় ওই যে P1 V1 ভাগ T1 সমান সমান P2 V2 ভাগ T2। এখানে P যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি থাকবে, V1 ভাগ T1 সমান V2 ভাগ T2। এখান থেকে T2টা বের করে ফেলবা। তারপরে তোমাদের জন্য খুব ইজিলি তোমরা শুধু ডাটা বসাই দিলে এমসিভি T2 মাইনাস T1 করলেই ডেল ইউটা পেয়ে যাবা। আর কিউ সমান তো তোমরা জানোই যে এই যে ডেল কিউ সমান হচ্ছে ডেল ইউ প্লাস ডাব্লিউ। যখন ডেল ইউ আর ডাব্লিউ বেরিয়ে যাবে তখন ডেল কিউও বেরোয় যাবে। তো এটা হচ্ছে তোমাদের এই ম্যাথ সলিউশনটা ছিল। তারপরে সমতাপ প্রক্রিয়া আমরা দেখো, এখানে সমতাপ প্রক্রিয়া একটা অঙ্ক দেওয়া আছে যে 0.1 মিটার কিউবের বাতাস এতবার চাপে সমতাপে সম্প্রসারিত হয়ে এত আয়তন প্রাপ্ত হলে বাতাসের চূড়ান্ত চাপ অন্তর্নিহিত শক্তির পরিবর্তন তাপ ও কাজ ও তাপ সরবরাহের পরিমাণ বের করো। তো এখান থেকে আমাদের কি কি লাগবে ভাইয়া, এখান থেকে দেখো আমাদের কি কি চাচ্ছে, চূড়ান্ত চাপ চাচ্ছে, অন্তর্নিহিত শক্তির পরিবর্তন, তাপ সরবরাহের পরিমাণ। সমতাপ প্রক্রিয়া, প্রথম সমতাপ প্রক্রিয়া বলতে যে অন্তর্নিহিত শক্তি ডেল ইউ 0, এটা আগে 0 বসায় দাও, আগেই 0 বসায় দাও। তারপরে এটি কিসের মান, এটা V1, এটা কিসের মান, এটা P1, প্রাথমিক চাপ আর কি, সম্প্রসারিত হয়ে এত আয়তন প্রাপ্ত হলো, এটা কি বলতো,
এটা V2। আয়তন প্রাপ্ত হলো, চূড়ান্ত চাপ চাচ্ছে আমাদের তাহলে P2 চাচ্ছে। আচ্ছা, তারপরে অন্তর্নিহিত শক্তির পরিবর্তন আর তাপ সরবরাহের পরিমাণ অর্থাৎ ডেল কিউ চাচ্ছে আমাদের, আর হলো ডেল ইউ তো জিরো আগে লিখছি, আর একটা কাজ চাচ্ছে। একটা জিনিস বুঝো ভাইয়া, আমরা থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র থেকে যা জানি যে ওই যে ডেল কিউ সমান সমান ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, সেখান থেকে দেখো এখানে আমার যেহেতু অন্তর্নিহিত শক্তির পরিবর্তন জিরো, এই ডেল ইউ এর মান তোমার সমতাপে জিরো, তাহলে আমার ডেল কিউ সমান সমান কি ভাইয়া, ডেল কিউ সমান সমান যা শুধু ডেল ইউ, তাই না? এইটুক লিখলেই হবে আমার, মানে এইটুক বের করলেই হবে, অর্থাৎ যে কোনো ডেল কিউ সমান সমান ডেল ডাব্লিউ, এটা কিউ ইউ না, এখান থেকে যা শুধু মনে করো ডাব্লিউ বের করলে আমাদের কিউ বের করা হয়ে গেল। তো আমরা ডাটাগুলো লেখার চেষ্টা করি এখানে, যে V1 সমান এত, V2 সমান এত, সব লিখে দিলাম। তারপর হচ্ছে আমার আননোন এই কয়টা, তো ডেল ইউ সমান জিরো প্রথমটা লিখে দিন, আছে আমার প্রসেস চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, ডেল ইউ সমান জিরো লিখে দেওয়া হয়েছে। তারপর দেখো আমার চাপ চাইছে, তাই না, চূড়ান্ত চাপ। তো সমতাপে আমাদের সূত্র কি বলতো, P1 V1 সমান P2 V2। এখান থেকে যা শুধু এই যে P2 এর মানটা আমরা বের করে ফেলবো খুব সহজভাবে এতবার। এখানে কি করা যায়, সম্প্রসারিত হয়েছে, সম্প্রসারিত হলে কি হবে ভাইয়া বলো তো, চাপ কিন্তু সম্প্রসারিত হলে চাপ কিন্তু কমে যাবে, ঠিক আছে, আর আয়তনটা কি হবে, আয়তনও বেড়ে যাবে। আচ্ছা, এখন দেখো এখানে আমি আরেকটা বিষয় দিয়েছি, W সমান সমান P1 V1 লন V2 ভাগ V1, এটি কি বলতো, এটা সমতাপ প্রক্রিয়ায় কাজের সূত্র। এখান থেকে যা শুধু ডাটা বসাই দিব, সব ডাটাই আমাদের জানা, সেই ডাটা দিয়ে আমরা অঙ্কটা সলিউশন করে ফেলতে পারি। 2 কিলোজুল ইন আইসোথার্মাল প্রসেস, ডেল কিউ সমান সমান ডাব্লিউ, যা শুধু এত কিলোজুল অ্যান্সার। তো এই ছিল সমতাপ প্রক্রিয়ার অঙ্ক। এরপর রুদ্ধতাপীয়তে যাওয়ার চেষ্টা করি। দেখো, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু বায়ু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংনমিত করে আয়তনের অর্ধেক করা হলে চূড়ান্ত চাপ কত হবে? একটু কঠিন হয়ে গেল ভাষাটা না। স্বাভাবিক তাপমাত্রা চাপ বলতে কি, আমাদের বায়ুমণ্ডলীয় যে তাপমাত্রা চাপ ধরা হয়, চাপ হচ্ছে তোমার 1 atm ধরা হয়, তাপমাত্রা সাধারণত 25 ডিগ্রি সেলসিয়াস ধরে। তো কিছু বায়ু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংনমিত করে, সেটাকে কি করা হয়েছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংনমিত করা হয়েছে, কম্প্রেসড করা হয়েছে, তাই না? এখন বলছে আয়তন অর্ধেক করা হলে, আয়তন অর্ধেক করা হয়েছে, চূড়ান্ত চাপ কত হবে? তা আয়তন কি করা হয়েছে, অর্ধেক করা হয়েছে। তো প্রাথমিক আয়তন যদি মনে করো V1 হয়, তাহলে V2 সমান কি লিখতে পারো বলো তো, V2 সমান V1 ভাগ 2, তাই না ভাইয়া? চূড়ান্ত চাপ কত হবে, আমাদের কি চাইছে, চূড়ান্ত চাপ চাইছে। স্বাভাবিক তাপমাত্রাও চাপে, স্বাভাবিক চাপটা তাহলে তুমি যেহেতু জানো, তাহলে এখানে লিখে ফেলো, এটা P1 সমান কত বলো তো ভাইয়া, 1 atm। আচ্ছা, এখানে তোমরা 1 atm এর পরিবর্তে আরো একটা বিষয় লিখতে পারো, যদিও আমরা জানি কি বলতো, এসআইতে 101.325 kPa, তাই না? 101.325 kPa বা কিলো প্যাসকেল বা কিলো নিউটন পার মিটার স্কোয়ার। তো যে কোনো একটা দিয়ে করলেই হবে, তাহলে চূড়ান্ত চাপটা বেড়ে যাবে। চলো আমরা ডাটাটা একটু লেখার চেষ্টা করি। এই যেখানে ডাটা লেখা হয়েছে, বায়ুর জন্য গামা 1.4 আমরা ধরে নিই, যেহেতু তোমরা জানো বায়ুতে সবচেয়ে বেশি থাকে নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাস। নাইট্রোজেন অক্সিজেন দুটাই দ্বিপরমাণু, দ্বিপরমাণু গ্যাসের জন্য গামার মান কত, 1.4, এই জন্য এটা দিয়ে দিছি। আচ্ছা, যা শুধু এখান থেকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ভলিউম এবং প্রেসারের ভিতরে যে সম্পর্ক, সেটা বসাই দিলি তোমরা, যে সূত্রটা সেটা বসাই দিলি তোমরা পেয়ে যাবে আর কি। এখান থেকে যা শুধু একটু ক্যালকুলেশন করবা, এই যে গামা মাইনাস ওয়ান ওই পাশ থেকে কেটে দিছি। এরপরে যা শুধু এখানে কি করছি বলতো, এই যে নিচে গামা ছিল না, P1 V1 পাওয়ার 1 বাই গামা, এই গামাটাকে যা শুধু এই পাশে দিয়ে দিলি কি হয়ে যাবে ভাইয়া, এখানে এই যে 1 বাইটা উল্টায় যেয়ে শুধু গামা হবে। এখানে যা শুধু ডাটা বসাই দিবা, ডাটা বসাই দিলে এই যে P2 সমান 2.63 atm চলে আসবে অ্যান্সার। খুবই সহজ অঙ্ক যদিও, কিন্তু বইতে প্রশ্ন থাকে, সাধারণত প্রশ্ন আসলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রশ্নই আসে আর কি। তোমরা এটা একটু রুদ্ধতাপীয় প্রসেসটা, এই প্রসেসটা একটু ভালো মতো করার চেষ্টা করবা। আচ্ছা, একটা বড় অঙ্ক এখানে করানোর চেষ্টা করব, এটা করলে আশা করি তোমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া শেষ হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো মান, আগে অঙ্কটা আমরা পড়ি, 0.36 মিটার কিউবের কোনো গ্যাস 10 বার চাপে, তাহলে এত এর কোনো গ্যাস এতবার চাপে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রুদ্ধতাপে প্রসারিত হয়েছে ভাইয়া, প্রসারিত হয়ে 4 বার চাপে পৌঁছানোর পর, 4 বার চাপে পৌঁছানোর পর সমতাপ প্রক্রিয়ায় সংকুচিত হয়ে পূর্বের আয়তনে ফিরে গেল। তো দেখো 4 বার তাপে পৌঁছানোর পর এই পর্যন্ত কিতে গেছে বলো তো, এই পর্যন্ত রুদ্ধতাপে প্রসারিত হয়েছে, রুদ্ধতাপে প্রসারিত হয়েছে। এখন বলছে চূড়ান্ত তাপমাত্রা চাইছে, চূড়ান্ত তাপমাত্রা। তো চূড়ান্ত তাপমাত্রা বসে যখন রুদ্ধতাপের শেষ অবস্থায় যখন পৌঁছাবে, তারপরে কিন্তু সমতাপ প্রক্রিয়া। তাহলে এইখানকার যে টেম্পারেচার,
রুদ্রতাপের শেষের, সেটাই হচ্ছে চূড়ান্ত তাপমাত্রা, ঠিক আছে। তারপরে চাপ, চূড়ান্ত চাপ কিন্তু তোমার এটা না, রুদ্রতাপের শেষের চাপটা কিন্তু চূড়ান্ত চাপ না। চূড়ান্ত চাপ কোনটা? এই যে সমতাপ প্রক্রিয়া যে সংকুচিত হবে, এই সমচাপ প্রক্রিয়া সংকুচিত হওয়ার পরে যেটা আসবে অর্থাৎ ভিউ, এটা হলো মনে করো এখানে যদি এটা P1 হয়, এটা P2 হয়, তাহলে আমাদের লাগবে কি বলো তো ভাইয়া? আরটা লাগবে P3 লাগবে। এই P3টা হলো চূড়ান্ত চাপ। আচ্ছা, অন্তর্নিহিত শক্তির পরিবর্তন, দেখো ভাইয়া অন্তর্নিহিত শক্তির পরিবর্তন কি হবে এখানে? এখানে দুইটা প্রসেস আছে, তার ভিতরে একটা সমতাপ একটা রুদ্ধতাপ। আমরা জানি যে সমতাপ প্রক্রিয়া অন্তর্নিহিত শক্তির পরিবর্তন 0, তাহলে আমার এখানে কিন্তু অন্তর্নিহিত শক্তি লাগছে না এই প্রসেসের। আমাদের শুধু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় অন্তর্নিহিত শক্তির পরিবর্তনটা বের করলেই আমাদের ম্যাথটা হয়ে যাবে। তো চলো আমরা ডাটাগুলো লেখার চেষ্টা করি। এখানে সিপি এবং সিভির মান সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা, রুদ্ধতাপীয় অংশ যদি কোনো ম্যাথে মনে করো গামার মান দেওয়া নাই, ঠিক আছে, তোমরা দেখো এখান থেকে কিন্তু সিপি বাই সিভি দিয়ে গামা বের করতে পারো। তারপরেও না দেওয়া থাকলে তোমরা 1.4 ধরে নিতে পারো, যেহেতু এখানে সিপি সিপির মান দেওয়া আছে আমি দিয়ে দিয়েছি, তোমরা 1.4 ধরে নিবা অথবা 1.4 লিখবা। তো আমরা যদি ডাটাগুলো লিখি যে P1 এর মান হলো 10 বার, P2 4 বার, V1 হচ্ছে 0.36, তারপর হচ্ছে V2 হচ্ছে আইসেন্ট্রপিকভাবে পরিবর্তন হয়েছে, এই যে রুদ্ধতাপে প্রসারিত হয়েছে, প্রসারণের শেষের ভলিউম। সিপির মান দেওয়া আছে, এখানে আমরা আরটা বের করে নিয়েছি, সিপি মাইনাস সিপি সমান আর। তোমরা জানো T2 বের করতে বলছে, ইউ বের করতে বলছে, P3 বের করতে বলছে। তো দেখো ভাইয়া এখানে P1 P2 জানি, তাহলে V1 V2 আসলে আমার কি কি জানার প্রয়োজন তুমি সেটা একটু আইডেন্টিফাই করো। আমাদের আসলে টেম্পারেচারটা জানার প্রয়োজন, তাই না? টেম্পারেচার জানার প্রয়োজন, মানে T2 জানার প্রয়োজন, T1 তো জানি, তাহলে আমার T2 লাগবে আলটিমেটলি। তাহলে আমরা P1 V1 আর এই যে P1 P2 এটার সাথে টেম্পারেচার রিলেশন করে টেম্পারেচারটা বের করতে পারবো না? হ্যাঁ। তো তার আগে আমরা একটু এমটা বের করে নিই, কেন বলো তো? এই যে অন্তর্নিহিত শক্তি আমার বের করতে হবে এই জন্য। তাহলে আমরা লিখতে পারি P1 V1 সমান M আর T1, এখান থেকে এমটা বের হয়ে যাবে 4.26 কেজি বের করে নিলাম। এরপরে যা শুধু এখান থেকে ভলিউমটা আমি বের করছি, কিন্তু আসলে ভলিউমটা বের করার প্রয়োজন পড়ে না, তারপরেও ভলিউম আমি বের করছি। তো দেখো এখানে ভলিউম এত মিটার কিউব আসছে। এরপর তোমরা এখান থেকে টেম্পারেচারটা বের করে নিবা, চূড়ান্ত তাপমাত্রাটা, সেটা তুমি ভলিউমের থেকেও বের করতে পারো আবার চাপ থেকেও বের করতে পারো, সব ডাটাই যেহেতু আমাদের আছে। তাহলে T2 কত আসছে ভাইয়া? T2 আসছে যে দেখো 221.63 ডিগ্রি কেলভিন। তো এটা অ্যান্সার রাখতে পারো, অথবা এটা তোমরা ডিগ্রি সেলসিয়াসে আনতে হলে ওই যে 273 দিয়ে বিয়োগ দিবা, তাহলে এটা মাইনাস হবে সামথিং, ঠিক আছে। তো এটা দিয়ে একটা জিনিস কি তোমরা বুঝছো ভাইয়া? দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয়েছে, কোন প্রক্রিয়ায়? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় অন্তর্নিহিত শক্তি, দেখো এটা কিন্তু মাইনাস আসতেছে, তাই না? তাপমাত্রা মাইনাস আসছে কেন বলো তো ভাইয়া? সম্প্রসারণ হয়েছে রুদ্ধতাপীয়তে। রুদ্ধতাপীয়তে যখন সম্প্রসারণ হবে তখন কি হবে? এখানে যে সম্প্রসারিত করতে যে কাজটা করতে হচ্ছে, এটা কে করছে বলো তো ভাইয়া? এটা করতেছে যে আমার অন্তর্নিহিত শক্তি যেটা থাকতেছে সেটাই কাজ করতেছে, যেহেতু তাপের কোনো আদান প্রদান হচ্ছে না, তাহলে অন্তর্নিহিত শক্তির মাধ্যমে কাজ হয়, এই জন্য অন্তর্নিহিত শক্তি কি হয়? কমে যায়। এই জন্য দেখো এটা মাইনাস আসতেছে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা এখন ডেলিউ সমান কি লিখতে পারি? MCV T2 মাইনাস T1। দেখো এটা মাইনাস আসবে কিন্তু, এই যে ডেলিউ এর মানটা, যা শুধু এম এর মান বসাও, সিভি এর মান বসাও, দেখো এই যে মাইনাস 198.67 কিলোজুল। এটা দিয়ে বুঝবা কি? এটা দিয়ে বুঝবা যে অন্তর্নিহিত শক্তি খরচ হয়েছে এখানে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা সমতাপীয় অংশে যাই। এখানে আমার দুইটা অ্যান্সার পেয়ে গেছি, এখন আমার সমতাপীয় অংশের ভিতরে থেকে পি বের করতে হবে। তো সমতাপীয় অংশতে আমরা যা শুধু কি জানি? P2 V2 সমান P3 V3। তো দেখো তো ভাইয়া এখানে যে বলছে যে সমতাপ প্রক্রিয়ায় সংকুচিত হয়ে পূর্বের আয়তনে ফিরে গেল। তো পূর্বের আয়তন কোনটা ছিল? যে পূর্বের আয়তনে ফিরে গেল, এটা ছিল কিন্তু এই আয়তন, অর্থাৎ প্রথম আয়তন 0.36 মিটার কিউব, ঠিক আছে। এই সেকেন্ড ফেজের আয়তন না, এই আয়তন কিন্তু না। কিন্তু আমার এখন প্রসেস কোনটা? এই V2 লাগবে, আসলে আমি ভুল বলছিলাম। প্রসেস আমার এই V2 থেকে V3, ঠিক আছে। তাহলে আমার V3 মান কিন্তু আমি জেনেই গেছি অলরেডি 0.36 মিটার কিউব। তাহলে আমার P3 বের করা খুবই সহজ, কারণ P2 জানি এই যে 4 বার। এখান থেকে যা শুধু ডাটা বসায় দাও, এই যে 4 × 0 পয়েন্ট, অর্থাৎ P2 V2, P2 হলো 4 কি বার, এখানে তুমি বারই রাখতে পারো, তাহলে এই পাশে P3ও বারে আসবে, বুঝতে পারছো? তুমি যদি বারকে ভাঙতে চাও ভাঙতে পারো, কোনো সমস্যা নাই। P3 × যা শুধু V3 মানটাই যে 0.36 বসাই দিয়েছি, এখান থেকে যে P3 মান চলে আসছে। তো এই ছিল আজকের ক্লাস, জাযাকাল্লাহু খায়র। তোমরা এসএইচ অফ ড্রিমার্স গ্রুপের সাথেই থাকো, এসএইচ অফ ড্রিমার্স পেজের সাথেই থাকো, আমার ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারো। এই ধারাবাহিকতায় ইনশাআল্লাহ মেকানিক্যাল টেকনোলজি, পাওয়ার টেকনোলজি, অটোমোবাইল এবং রেফ্রিজারেশন টেকনোলজির সকল সাবজেক্টের
লেকচার স্লাইড আপলোড করতে থাকবো। আশা করি তোমরা এর থেকে উপকৃত হবে আর কি ইনশাআল্লাহ। তো সাথেই থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।